নাটোর জেলার একটি ছোট্ট গ্রামে বাস করত রাম আর তার মা। সে খুব গরিব ছিল, আর তার বাবা মজদুরের কাজ করতে ভিন রাজ্যে গিয়েছে। আজ গল্প রামের। আর তার সে খুব মেধাবী, কিন্তু দরিদ্রর জন্য সে স্কুলে যেতে পারছে না। সে ক্লাস 5-এ পড়ে। এই ছোট্ট ঘরে রাম আর তার মা থাকেন। শোন রাম, আমি ও বাড়িতে কাজে যাচ্ছি, তুই কিন্তু বাড়িতেই থাকিস, বুঝলি? আর যদিও খেলতে যাস, বেশি দূরে যাস না বাবা, খুব চিন্তা থাকে। দেখছি আমি যদি ওদের বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি। তুই কিন্তু বেশি দূরে যাস না, আমি চললাম, তুমি বুঝলি? সাবধানে ঠিক এসো, আছে মা। আমি কাছাকাছিই থাকবো। এই বলে রামের মা কাজে চলে যায়। আর ও বাড়িতে রামের মা অনেক দিন ধরেই কাজ করে। তো আজকে একটু দেরি হয়েছে, তাই দিদিমণি একটু রেগেই থাকবে। কত বেলা হয়ে গেল, মালতীটা যে কখন আসবে? কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যে কত কাজ হবে। ও এসে কাজ করে যাওয়ার পর আমি একটু বাইরে যাব, তা না আমাকে দেখতে হচ্ছে। আসুক আজকে, এই যে মালতী চলে এসেছে। কখন কাজ হবে মহারানী? এই যে দিদি, সব কাজ আমি এক্ষুনি করে দেব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। দেখো না, ফটাফট কাজ হয়ে যাবে। এই এই বলে রামের মা ঘর দালানগুলোকে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিল। তারপর আবার বাড়িতে এসে রান্না আছে, তো বাড়িতে এসে রান্নাও শুরু করলো। আহা, আজকে আমি সেরকম কিছু রান্নাও করে রেখে যাইনি। বাচ্চাটা আমার কি খেলো কে জানে। দেখি, ভাত তো হয়েই গেছে, একটু ডেকে ঘরে খেতে বসাই। সারা দিন পর ছেলেটা আমার খাবে। আজকে এই ডাল ভাতটুকুই করেছি বাবা, খেয়ে নে। এইটুকুই করেছি, যা করেছি খেয়ে নে বাবা। আমি জানি তোর খেতে খুব কষ্ট হচ্ছে, তোর বাবা থাকলে কি আর এসব হতো? কিন্তু কি করব বল, তোর বাবা যে দূর দেশে কাজে গেছে, কিছু তো আমার করার নেই। এইটুকুই জোগাড় করতে পেরেছি। যদিও জানি তুই খুব ভালো ছেলে আমার, তুই কোনোদিন কিছু বলিস। এটাই অনেক মা, যা করেছো, যেটা রান্না করেছো আমি সেটাই খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। চলো দুজনে মিলেই খাই, তুমিও খাও আমিও খাই। এটাই ভাগাভাগি করে দুজনে মিলে খেয়ে ফেলি মা। আমাদের দুজনের পেট ভরবে, তারপর আমরা শুয়ে পড়বো। তুমি একটা গল্প শোনাবে কিন্তু আমাকে, ঠিক আছে? আজকে আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি মা। এর মধ্যেই কিছু সমস্যা এলো। সমস্যা এই সুদখোর দাশুরামকে নিয়ে। কিরে নাম, তোর বাবা যে টাকা নিল, সুদ দিবি না? সুদ যদি না দিতে পারিস বা টাকাটা যদি না দিতে পারিস, তাহলে এই ঘর ছাড়বি, বুঝলি? আমি কিছু শুনবো না। এই টাকা না পেলে আমি তোদের দু মা বেটাকে দুজনকে বর করে ছাড়বো। আমার টাকা চাই। এই বলে এই বলে দস্যুরাম রাম আর তার মাকে ধমকে যায়। তারা তো খুব চিন্তায় পড়ে যে কি করবে এবার। বাবা সবে কাজে গেছে, কিন্তু বাবা যে টাকা পাঠিয়েছিল সেই টাকাটা যে রাম দিয়ে এসেছে, সেটা কিন্তু রাম মনে মনে ভাবে ওরা মিথ্যে কথা বলে। তুমি কিছু চিন্তা করো না মা, আমি একটা না একটা কিছু উপায় বার করবই। আমি জমিদার বাবুকে কিছুতেই আমাদের বাড়িটা নিতে দেব না, তুমি চিন্তা করো না। আমি আজই যাব পুলিশ স্টেশনে, পুলিশ কাকুর কাছে কিছু জবাব আছে। পুলিশ কাকু আমাকে বলেছিল যে কিছু বিপদে পড়লেই আমার কাছে আসবি। তখন রাম তখন পুলিশ স্টেশনে আসে এবং পুলিশ স্টেশনে এসে দেখে পুলিশ কাকু খবরের কাগজ পড়ছে। পুলিশ কাকু, পুলিশ কাকু, জমিদার বাবু আমাদের বাড়িতে গিয়েছিল, বলে কি আমার বাবা ওনার থেকে টাকা নিয়েছে, সেই টাকা এখনো শোধ দেয়নি। কিন্তু আমি জানি আমি টাকা দিয়ে এসে
রেখেছি নিজে টাকা। এটা তুমি যখন টাকাটা দিয়েছিলে রসিদ কি নিয়েছিলে? বাড়ি গিয়ে রসিদটা বার করো, আমি যাচ্ছি। হ্যাঁ কাকু, রসিদ নিয়েছিলাম আমি। আচ্ছা, তাহলে তুমি বাড়ি যাও। রসিদটা যে কাজে দেবে সেটা আমি বুঝতে পেরেছিলাম, তাই আমি ওটাকে যত্ন করে রেখেছি। ওনার কাছে যেটা আছে তাতে একটা শূন্য বেশি। তুমি কিছু চিন্তা করো না মা, পুলিশ কাকু আসছে। হ্যাঁ রে রাম, রসিদটা বার করে রেখেছিস তো? হ্যাঁ কাকু, এই যে রসিদটা। হ্যাঁ, এটাতে তো পরিষ্কার লেখা আছে যে তোর বাবা সব টাকা পাঠিয়ে দিয়েছে আর তুই সময় মতো জমিদার কাকুকে দিয়ে এসেছিস। তাহলে তো আর তোর ভয় পাওয়ার কোনো কথাই নয় রাম। আচ্ছা, আসতে দে। আজকে ওই জমিদার, ওর নামে অনেক অনেক কমপ্লেন জমা পড়েছে আমাদের থানায়। আসতে দে জমিদারকে। এই যে জমিদার বাবু। আহা, আবার পুলিশকে কেন ডাকা? কেন ডাকবে না বলুন পুলিশকে? আপনি যে গড়বড়টা করেছেন, শুনে যান শুনে যান, আপনি যে গড়বড়টা করেছেন সব রসিদ আছে। আপনি এর পর থেকে রামকে আর রামের মাকে একদম জ্বালাতন করবেন না। সঠিক রসিদ পেয়ে জমিদার বাবু ভয়ে পালালো আর রামের মা সুখে থাকলো।